আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 16 জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। গাজীপুরে এক রাতে কবরস্থান থেকে 9 কঙ্কাল গায়েব, আতঙ্কে এলাকাবাসী। মহাখালী টার্মিনাল থেকে বাস পূর্বাচলে নেওয়া শুরু, ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস। পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 3। এআইয়ের প্রভাবে 12 লাখ পোশাক শ্রমিক ঝুঁকিতে। উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাস চাপায় 2 সাংবাদিক নিহত। সিলেটে জামাত সমর্থিত 17 আইনজীবীর পদত্যাগ। মিয়ানমার উপকূলে নৌকাডুবি, 5 শতাধিক মৃত্যুর শঙ্কা। শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের। লিবিয়ার উপকূলে নৌকাডুবি, 50 অভিবাসন প্রত্যাশী নিখোঁজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের নারী শিক্ষায় মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করেছিলেন। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে প্রাইমারিতে যেরকম ট্রাইপেন দিচ্ছি, একইভাবে উচ্চ শিক্ষায় যারা ভালো রেজাল্ট করবে সেই সব মেয়েদের আমরা স্কলারশিপ দেব। বুধবার সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার থেকে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত সব শিশুকে নতুন স্কুল ড্রেস দেব ইনশাল্লাহ। আজ 16 জুলাই, ঐতিহাসিক জুলাই দিবস। 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার বিক্ষোভে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগকে স্মরণ করে সরকার দিনটিকে প্রতি বছর জুলাই দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পুলিশের গুলির সামনে আবু সাইদের 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পরে কোটা সংস্কারের আন্দোলন সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান। শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানানো এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। কুমিল্লা মহানগর বিএনপির 151 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে দলটি। কমিটিতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষকে চেয়ারম্যান উদ্বাতুল বারী আবুকে সভাপতি এবং কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের 25 ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির 3 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজিউর রহমান রাজীবকে নির্বাচিত করা হয়। সম্মেলনের 1.5 বছর পর 151 সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে 16 জন সহসভাপতি, 10 জন যুগ্ম সম্পাদক, 6 জন সাংগঠনিক সম্পাদক সহ 151 জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁদপুর এলাকায় একটি কবরস্থান থেকে 9টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কবর খোঁড়া অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে বুধবার রাতে কোনো এক সময় উপজেলার
টেকিবাড়ির চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতা কর্মীরা কবরস্থানের আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় 9টি কবরের মাটি খোঁড়া এবং ভেতরে কঙ্কাল নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাজারো মানুষ পরে এলাকাবাসী ফাঁকা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। রাজধানীর যানজট কমানো ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে মহাখালী বাস টার্মিনাল থেকে বাস পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের 3 নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন এলাকায় নির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পূর্বাঞ্চলের 3 নম্বর সেক্টরে প্রায় 10 একর জায়গা জুড়ে অস্থায়ী ডিপো নির্মাণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। এদিকে বৃহস্পতিবার থেকে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসি সহ কোনো আন্তজেলা বাস প্রবেশ করবে না। আন্তজেলা বাসগুলো আপাতত সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করবে। পাবনার আতাইকুলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সরানডাঙ্গি করাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বুলি খাতুন, কে আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ পাবনা পৌরসভার উত্তর শালগারিয়া মহল্লার জামাল শেখের ছেলে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ও ডিএসবির ওসি আনোয়ার হোসেন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মারা যাওয়া কেয়ার মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে সাথিয়ার বাড়িতে ফিরছিলেন। পথে সরাডাঙ্গি করাইতলা এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ, কেয়া এবং বুলি খাতুন নিহত হন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের দ্রুত বিস্তারের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের 12,20,000 শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়েছে, যার মধ্যে 60% নারী শ্রমিক। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক বাণিজ্য কাঠামোর পরিবর্তন দেশের শ্রমবাজারে নতুন চাপ সৃষ্টি করছে। 2024 সালে দেশে প্রায় 13 লাখ চাকরি কমেছে, যার প্রায় 90%ই নারী কর্মীদের। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর তৌফিকুল ইসলাম খান বলেন, কর্মসংস্থান কাঠামোয় যে পরিবর্তন আসছে তার সঙ্গে তাল মেলাতে নীতি নির্ধারকরা হিমশিম খাচ্ছেন। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে রাজধানীর উত্তরায় বাস চাপায় 2 সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরের জসিমউদ্দিন বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন সাংবাদিক রবিউল আলম রাজু এবং সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেল যোগে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামাত সমর্থিত অ্যাডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব পালনকারী 17 আইনজীবী একযোগে পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণের জন্য সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জামাতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালিক।
তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদ স্বরূপ তারা উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এতে 500 জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও এখনও ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে জাতিসংঘ বলছে, ওই নৌকাডুবির সংঘাত ও নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক সংকটের আরেকটি উদাহরণ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, 500 জনের বেশি আরোহী নিয়ে দুটি নৌকা মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার খবরে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি নৌকাই জুনের শেষ দিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন রোহিঙ্গা শরণার্থী। যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ ঘোষণা দেন। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি মিয়া বলেন, হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কর্তৃত্ব নিশ্চিত হওয়ার পরেই এটি পুনরায় উন্মুক্ত করা হবে। তার ভাষ্য, প্রণালী চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো মেনে চলতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী পরিচালনার ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়ম ও নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা কোনোভাবেই ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে বাধ্য করতে পারবে না। লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 50 জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট 7 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির উপকূল রক্ষী বাহিনী। মঙ্গলবার রাতে উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি। তবে যাত্রার কিছু সময় পরেই উত্তাল সাগরে সেটি ডুবে যায়। এতে বেশিরভাগ যাত্রী স্রোতের তোড়ে ভেসে যান। উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, নৌকাডুবির পর মাত্র 10 জন যাত্রী প্রাণ বাঁচাতে সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।